আসসালামু আলাইকুম। আমি ফাহিমা সূর্য আপনাদের সাথে আছি। বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। তার জন্ম 13 নভেম্বর 1948 এবং প্রয়াণ 19 জুলাই 2012। স্বাধীনতা উত্তর বাংলাদেশে নন্দিত নরকের মাধ্যমে তার আত্মপ্রকাশ। এই উপন্যাসে নিম্ন মধ্যবিত্ত এক পরিবারের যাপিত জীবনের আনন্দ, বেদনা, স্বপ্ন, মর্মান্তিক ট্র্যাজেডি মূর্ত হয়ে উঠেছে। নগর জীবনের পটভূমিতেই তার অধিকাংশ উপন্যাস রচিত, তবে গ্রামীণ জীবনের চিত্র গভীর মমতায় তুলে ধরেছেন এই কথাশিল্পী। এর উজ্জ্বল উদাহরণ অচিনপুর, ফেরা, মধ্যাহ্ন। মুক্তিযুদ্ধ বারবার তার লেখায় ফুটে উঠেছে। এই কথার উজ্জ্বল স্বাক্ষর জ্যোৎস্না ও জননীর গল্প 1971, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, নির্বাসন প্রভৃতি উপন্যাস। গৌরীপুর জংশন, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, চাঁদের আলোয় কয়েকজন যুবক, এ জীবন ও চারপাশকে দেখার ভিন্ন দৃষ্টিকোণ মূর্ত হয়ে উঠেছে। বাদশা নামদার ও মাতাল হাওয়ায় অতীত নিকট অতীতের রাজারাজরা ও সাধারণ মানুষের গল্প ইতিহাস থেকে উঠে এসেছে। গল্পকার হিসেবেও হুমায়ুন আহমেদ ভিন্ন দ্যুতিতে উদ্ভাসিত। ভ্রমণ কাহিনী, রূপকথা, শিশুতোষ, কল্পবিজ্ঞান, আত্মজৈবনিক, কলামসহ সাহিত্যের বহু শাখায় তার বিচরণ ও সিদ্ধি। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের শোনাবো এই তুঙ্গস্পর্শী, জনপ্রিয়, অমর কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস বাসর। এখনো কিছু রহস্য আছে, অতীন্দ্রিয় রহস্য। মাঝে মাঝে কড়া ফুলের গন্ধ পাওয়া যায়, এমন কড়া যে গা ঝিমঝিম করে, মাথা ধরে যায়। জায়গাটা হচ্ছে রিং রোডের মাঝামাঝি, শ্যামলী থেকে আদাবরের দিকে যাবার ইট বিছানো রাস্তা। আশেপাশে কোনো ফুলের গাছ নেই যে ফুলের গন্ধ আসবে, তাছাড়া ফুলের গন্ধে গা ঝিমঝিম করে না। নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার, কোনো জটিল রহস্য। আসান আজ আবার গন্ধটা পাচ্ছে, গতকাল ছিল না, তার আগের দিনও ছিল না। ব্যাপারটা কি? রাত প্রায় 11টা। আসান চিন্তিত মুখে সিগারেট ধরালো। এরকম নির্জন রাস্তায় এত রাতে সিগারেট ধরিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আশেপাশে খুব ছিনতাই হচ্ছে। দাড়ি গোঁফ এখনও গজায়নি এমন সব ছেলেপুলেরা পেন্সিল কাটা ছুরি দেখিয়ে মানিব্যাগ নিয়ে যাচ্ছে। এরকম সময় গন্ধ রহস্য ভেদ করার জন্য মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে থাকার কোনো অর্থ হয় না। আশ্চর্য, গন্ধটা হঠাৎ মিলিয়ে গেল। এই রহস্যের কোনো মানে হয়? এটা নিয়ে কারো সঙ্গে আলাপ করলে হয়, কিন্তু এই ব্যাপারটা আদাবরের রাস্তায় পা না দেওয়া পর্যন্ত মনে আসে না। যখন মনে আসে তখন আশেপাশে কেউ থাকে না যার সঙ্গে আলোচনা করা যায়। আদাবরের দিক থেকে 5 টনি ট্রাক আসছে। রাস্তায় লোকজন নেই বলেই ট্রাক আসছে ঢিমতে তালে। লোকজন থাকলে ঝড়ের গতিতে চলে আসতো। আসান একপাশে সরে দাঁড়ালো। হেডলাইটের আলোয় তার চোখ ধাঁধিয়ে যাচ্ছে, তাকানো যাচ্ছে না, আবার চোখ ফিরিয়েও নেওয়া যাচ্ছে না। কড়া আলোর এক ধরনের সম্মোহনী শক্তি আছে, শুধু পতঙ্গ না, এই আলো মানুষকেও আকৃষ্ট করে। ট্রাকটা আসানের ঠিক গায়ের উপর এসে আচমকা ব্রেক কষল। ড্রাইভার দরজা খুলে অর্ধেকটা শরীর বের করে তাকে হাত ইশারা করে ডাকছে। ড্রাইভাররা দারোয়ান শ্রেণীর, কেউ হাত ইশারা করে ডাকলে মেজাজ খারাপ হয়ে যায়। তবে এই ড্রাইভার আসানের চেনা, তার বাড়িওয়ালা করিম সাহেবের ড্রাইভার। বাড়িওয়ালার বাড়ির একতলায় থাকে, নাম নাজিম, নিজাম কিংবা এই ধরনের কিছু। আসানের সঙ্গে দেখা হলে লাল চোখে তাকায় এবং পান খাওয়া হলুদ দাঁত বের করে হাসে, আবার মাঝে মাঝে নাচেনার ভঙ্গি করে। প্রফেসর সাহেব, খবর শুনছেন? না, কি খবর? করিম সাহেবের কথা কিছু শুনছেন? না, যা যায় অবস্থা, অক্সিজেন চলতেছে। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট, টেম্পোর লগে ধাক্কা, মাথা গুড়া। খুবই আফসোসের কথা। কি কন প্রফেসর সাহেব? আসান কিছু বলল না।
ফুলের গন্ধটা আবার পাওয়া যাচ্ছে। পেট্রোল এবং ধোঁয়ার গন্ধ ছাপিয়ে মিষ্টি একটা গন্ধ। এর মানেটা কি? রহস্যটা কোথায়? আরিচা থনে টিরিপ আইনা খবর শুনলাম, মিজাজ ঠিক নাই। বুঝছেন প্রফেসর সাহেব, দেখবার যাইতাছি। ড্রাইভার দীর্ঘ নিঃশ্বাস ফেলল। গিয়ার বদলাতে বদলাতে বলল, এর নাম হালার দুনিয়া, আজীব জায়গা। প্রফেসর সাহেব, যাই। এবার ট্রাক ছুটছে ঝড়ের মতো। আসানের মনে হলো একটা ভুল হয়ে গেছে। তার উচিত ছিল ড্রাইভারের সঙ্গে যাওয়া। ব্যাপারটা মনেও হয়নি। ফুলের গন্ধ সব এলোমেলো করে দিয়েছে। করিম সাহেব লোকটিকে সে পছন্দ করে। বেটে খাটো মানুষ, মুখ ভর্তি পান, হাসি খুশি। পাশ দিয়ে গেলে জর্দার চমৎকার গন্ধ পাওয়া যায়। ভদ্রলোক এমন ভঙ্গিতে পান খান যে মনে হয় স্বর্গীয় কোনো খাদ্য চিবুচ্ছেন। তাকে দেখলেই পান খেতে ইচ্ছা করে। বাড়িওয়ালারা প্রায় বেশ নামাজি হয়, উনিও তাই। তার গায়ে সবসময় পরিষ্কার ঝকঝকে একটা পাঞ্জাবি থাকে। মাথায় তার চেয়েও পরিষ্কার একটা টুপি। বয়স 50-এর কাছাকাছি। বেশ নাদুস নুদুস। দেখলেই মনে হয় খুব শিগগিরই এর হার্ট অ্যাটাক হবে বা মাইন্ড স্ট্রোক জাতীয় কিছু হবে, কিন্তু হয় না। তার 3 জন ভাড়াটে আছে, যাদের সবার সঙ্গেই তার সুসম্পর্ক। 2 জন ভাড়াটে তাকে চাচা ডাকে। আহসান তাকে কিছুই ডাকে না, তবে তিনি আকার ইঙ্গিতে প্রায় বুঝিয়ে দেন যে আহসানকে তিনি নিজের ছেলের মতো দেখেন। ভদ্রলোকের 5 মেয়ে, কোনো ছেলে নেই। বড় 3টি মেয়ে স্কুলে কলেজে কোথাও যায় না, সম্ভবত বিয়ের জন্য অপেক্ষা করে। ছোট 2টি স্কুলে যায়। আহসানের সঙ্গে দেখা হলে এই 2 স্কুল ছাত্রী মৌলানাদের মতো টেনে টেনে কথা বলে, আসসালামু আলাইকুম। আহসান তার উত্তরে সবসময় বলে, কি খবর, ভালো? এই প্রশ্নের উত্তর এরা দেয় না, গম্ভীর হয়ে থাকে, হাসেও না, মনে হয় খানিকটা বিরক্ত হয়। কর্মী সাহেব মাঝে মধ্যে তাকে খেতে ডাকেন। অন্য ভাড়াটেদের ডাকেন না, সে একা একা থাকে। এ কারণেই হয়তো, কিংবা কে জানে, হয়তো তার কোনো পরিকল্পনা আছে। যার বড় বড় 3টি মেয়ে বিয়ের জন্য অপেক্ষা করছে, তার পরিকল্পনা থাকা অন্যায় নয়। অবশ্য তিনি এখন পর্যন্ত ইশারা বা ইঙ্গিতে এ বিষয়ে কিছু বলেননি। মেয়েদের প্রসঙ্গে তিনি যার মর্ম হচ্ছে, মেয়েগুলো মহা অপদার্থ, সংসারের কিছু জানে না, কিছু বোঝে না, দিনরাত ঝগড়া করে আর টাকা জমায়। আহসান অবাক হয়ে বলেছিল, টাকা জমায় মানে? জমায় সঞ্চয়। পায় কোথায় টাকা? আপনি দেন? পাগল, আমি দিব কেন? ওরা চুরি করে, মার কাছ থেকে চুরি করে, মাঝে মাঝে আমার পকেটে হাত দেয়, মহা হারামি। আগে চট থাপ্পড় দিতাম, এখন বড় হয়ে গেছে, চট থাপ্পড় দিতে পারি না। যখন মেজাজ ঠিক থাকে না, দেই। তখন তাদের মা কান্দে। এরা হইল কান্দন পার্টি, মা কান্দে, মেয়ে কান্দে। একবার কি হইল শুনেন। প্রাইভেট মাস্টার আসছে, বড় মেয়েটাকে পড়াইতেছে। হঠাৎ কারেন্ট নাই। মাস্টার হারামজাদা সুযোগ বুঝে গায়ে হাত দিচ্ছে। বুঝেন অবস্থা। মেয়ে কোনো শব্দ করে না, ফিস ফিস করে কান্দে। বুঝেন অবস্থা। মা যেমন বোকা, আমার মেয়েগুলি হইছে বোকা, বাজারের সেরা বোকা। কোনো বাবা নিজের মেয়েদের নিয়ে এ জাতীয় কথা বলতে পারে, আহসানের ধারণার বাইরে ছিল। এই লোক বলে। ভদ্রলোকের কথাবার্তার ভঙ্গি থেকে আহসানের মাঝে মাঝে মনে হয় তাকে নিয়ে ভদ্রলোকের তেমন কোনো পরিকল্পনা নেই। থাকলে মেয়েদের সম্পর্কে এ জাতীয় কথাবার্তা বলতেন না। তাছাড়া খেতে যখন ডাকেন তখন মেয়েরা কেউ আসে না বা উকিঝুঁকিও দেয় না। তার বাড়ির পর্দা প্রথাটি বেশ কঠিন। মেয়েগুলি নিউ মার্কেটে যায় বোরকা পরে। আহসানের বাসা 3 তলার ডান দিকে, বাদিকটা খালি। দরজা জানালা এখনো লাগানো হয়নি। আহসানের বাসা পুরোপুরি তৈরি হয়নি, চুনকাম বাকি আছে। দরজায় রং লাগানো হয়নি। 3টি রুমের একটিতে এখনো দরজা জানালা লাগানো বাকি, সে কারণেই ভাড়া কম, 1300 টাকা। গ্যাস, ইলেকট্রিসিটি সবই এর মধ্যে। তবে গ্যাস লাইন এখনো বসেনি বলে এই সুবিধাটি পাওয়া যাচ্ছে না। ভবিষ্যতে পাওয়া যাবে। সুযোগ পেলেই করিম সাহেব এই কথা শুনিয়ে দেন। কয়েকটা দিন অপেক্ষা করেন। গ্যাস লাইন বসলে কত আরাম হবে দেখেন। 1 পয়সা বাড়ি ভাড়া বাড়াবো না। ভদ্রলোকের এক জবান। এত সস্তায় ঢাকা শহরে আর বাড়ি নাই। কি রকম আলো হাওয়া দেখতেছেন। ভাদ্র মাসেও ফ্যান ছাড়তে হয় না। দক্ষিণমুখী বাড়ি। বাড়ি দক্ষিণমুখী খুবই ঠিক কথা। আলো হাওয়া প্রচুর, অস্বীকার করার উপায় নেই।
তবে 3 তলা যেতে হয় বাড়িওয়ালার ঘরের ভিতর দিয়ে, বাইরে সিঁড়ি নেই। ভাড়া দেওয়ার জন্য যে বাড়ি বানায় সে কখনো এমন অদ্ভুত ব্যবস্থা রাখে? কিন্তু করিম সাহেব রেখেছেন, এবং তার কথায় মনে হয় তিনি এটা রেখেছেন ইচ্ছা করে। বাইরে সিঁড়ি থাকলে চুরি চামারির সুবিধা, হুট করে চেনা অচেনা লোক ঢুকে পড়বে। এখন সেটা পারবে না, সব থাকবে চোখে চোখে। রাতের বেলা কলাপসেবল গেট বন্ধ করলে একেবারে নিশ্চিন্ত। দরজা জানালা খোলা রেখে নাক ডাকিয়ে ঘুমান, কোনো অসুবিধা নেই। আসতে যেতে বারবার বিরক্ত করতে হয় আপনাদের। বিরক্ত করতে হলে করবেন, পয়সা দিচ্ছেন, বিরক্ত করবেন না। বাগনা থাকলে একটা কথা ছিল। আর পরের বাড়ি মনে করেন কেন? নিজের বাড়ি মনে করবেন, একদম নিজের বাড়ি। করিম সাহেবের এই বাড়িটিকে নিজের বাড়ি মনে করার কোনো কারণ নেই, আহসানের ঘটেনি। এই পরিবারের অন্য কারোর সঙ্গে তার সামান্যতম পরিচয়ও নেই। তার স্ত্রীকে সে কখনো চোখে দেখেনি, অথচ সে 2 মাসের উপর এ বাড়িতে আছে। আর তার 3টি মেয়ের সঙ্গে হঠাৎ হঠাৎ দেখা হয়ে যায়। তবে তখন তারা এমন চমকে ওঠে যে আহসানের নিজেরই অস্বস্তি লাগে। মেয়ে 3টি দেখা হলেই বিদ্যুতের মতো মাথা ঘুরিয়ে নেয়। মহা বিরক্তিকর ব্যাপার। ছোট 3টি এরকম না করলেও রোবটের মতো গলায় বলে আসসালামু আলাইকুম। সেটা আরও বিরক্তিকর। সালাম দেওয়ার অদ্ভুত কায়দা তারা কোথায় শিখেছে কে জানে। করিম সাহেবের বারান্দা আজ বাতি জ্বলছে। বারান্দায় 7-8টি চেয়ার পাতা। তার বড় মেয়েটি ছোট 2টি বোনকে নিয়ে জড়সড় হয়ে বসে আছে। আহসানকে দেখে এরা 3জনই উঠে দাঁড়ালো, যেন তারা আহসানের জন্যই অপেক্ষা করছিল। এই প্রথমবার ছোট মেয়ে 2টি আসসালামু আলাইকুম বলল না। বড় মেয়েটিও মাথা ঘুরিয়ে মূর্তির মতো হয়ে গেল না। আহসান কি করবে ভেবে পেল না। দাঁড়াবে খানিকক্ষণ, করিম সাহেবের ব্যাপারে খোঁজ খবর নেবে, নাকি সরাসরি সিঁড়ি বেয়ে উপরে উঠে যাবে। সে সবচেয়ে ছোট মেয়েটির চোখের দিকে তাকিয়ে বলল, তোমার আব্বা এখন কেমন আছেন? জানি না। দেখতে যাওনি? সবাই গেছে, আমরা 3জন শুধু আছি। তোমরা যাওনি কেন? মেয়েটি এই প্রশ্নের জবাব দিল না, তাকালো বড় বোনের দিকে। বড় মেয়েটি বলল, আপনি এখানে একটু বসুন। মেয়েটির গলার স্বর ঠান্ডা এবং কোমল, উচ্চারণ স্পষ্ট। বাবার মতো আঞ্চলিক সুর নেই, যদিও একটু টেনে টেনে কথা বলছে। তার কথা বলার মধ্যে কোনো জড়তাও নেই। তাকিয়ে আছে সরাসরি আহসানের দিকে। সুন্দর চেহারা, বেশ ফর্সা, একটা স্নিগ্ধ ভাব আছে। সম্ভবত অনেকক্ষণ ধরে কেঁদেছে, চোখ মুখ ফোলা ফোলা। সেই কারণেই কি একটা আদরের ভাব চলে এসেছে। করিম সাহেবের কথা অনুসারে এই মেয়েটিও টাকা চুরি করে এবং নিজের ট্রাঙ্কে গোপনে জমায়। মেয়েটিকে দেখে এটা ভাবতে বেশ কষ্ট হয়। আমাকে বসতে বলছো? জি, আপনি একটু বসুন, আমাদের ভয় লাগছে। কিসের ভয়? বাথরুমে অনেকক্ষণ ধরে কি যেন শব্দ করছে। ইঁদুর টিঁদুর হবে বোধ হয়। জি না, ইঁদুর না, অন্য কিছু। অন্য কিছু কি? বড় মেয়েটি তারা জবাব দিল না। ছোট মেয়ে 2টি ওর দিকে তাকাতে লাগলো। এদের কারোর নামই আহসানের জানা নেই। সবার নামই একই ধরনের। 5টি এক ধরনের নাম মনে রাখা কষ্ট। আহসান বলল, চোর নাকি? বড় মেয়েটি বলল, জি না, চোর না। সাদা কাপড় পরা একজন কে যেন বাথরুমে ঢুকলো। আমি বাথরুমে গিয়ে দেখি কিছু নেই। ভূত প্রেত? মেয়েটি জবাব দিল না। আহসান বলল, বাবার ব্যাপারে তোমাদের মন দুর্বল হয়ে আছে, তাই এসব দেখেছ। ঢাকা শহরে অনেক কিছুই আছে, ভূত নেই। আমি এই সাদা কাপড় পরা মেয়েটাকে আগেও একদিন দেখেছি, ছাদে বসেছিল। বলো বলো কি তুমি? মেয়ে 3টি ভূতের ভয়ে মুখ শুকনো করে বসে আছে। বাবার অসুখের চেয়ে এই ভয়টি বর্তমানে তাদের কাবু করেছে। ঠিক এই মুহূর্তে তারা সম্ভবত বাবার কথা ভাবছে না। আহসান বলল, ঠিক তখন সত্যি সত্যি খটখট শব্দ শোনা গেল ভেতর থেকে। দারুণ চমকে উঠল মেয়ে 3টি। আহসান বলল, চলো দেখে আসি। আপনাকে কিছু দেখতে হবে না, আপনি এখানে খানিকক্ষণ বসুন। বেশিক্ষণ বসতে হবে না, জালাল মিয়া চলে আসবে। জালাল মিয়া কে? ট্রাকের ড্রাইভার। ঠিক আছে, আমি বসলাম। এত জায়গা থাকতে ভূতটা বাথরুমে গিয়ে বসে আছে কেন? রাত দুপুরে গোসল করার কি তার দরকার পড়লো? বোধহয় গরম লাগছে। একটি সহজ এবং সাধারণ রসিকতা। পরিস্থিতি হালকা করার জন্য এরকম রসিকতা করা যেতে পারে, কিন্তু বড়
মেয়েটি এমনভাবে তাকিয়ে আছে যেন খুব আহত হয়েছে। এই সাধারণ রসিকতাটিতে আহত হবার কি আছে? আসান বলল, অন্য ভাড়াটারা কেউ নেই? জি না, অন্য ভাড়াটারা কেউ যে নেই এই তথ্যটি আসানের জানা। দোতলার বাঁ দিকের ভাড়াটে আশিক সাহেব তার স্ত্রীকে দেশে বাড়িতে রেখে আসতে গিয়েছেন। ডান দিকের ভাড়াটে বজলু সাহেব গত সপ্তাহে বাড়ি ছেড়ে দিয়েছেন। বজলু সাহেবকে আসানের সবসময় ভালো মানুষ বলে মনে হতো, কিন্তু লোকটি চলে যাবার পর জানা গেল সে বাথরুমের কমোড ভেঙে দুটুকরা করেছে, একটি আয়না এবং রান্নাঘরে বেসিন ভেঙেছে, শোবার ঘরের জানালার সবকটি কাচ ভেঙেছে। এই কাজগুলো তাকে বেশ পরিশ্রম করে করতে হয়েছে বলাই বাহুল্য। করিম সাহেব আসানকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখালেন। তার মনে হলো রাগের বদলে ভদ্রলোকের বিস্ময়টাই প্রধান হয়ে দাঁড়িয়েছে। বারবার বলছেন, এরকম কেন করলো বলেন তো? বলা মুশকিল, আপনার উপর হয়তো রাগ আছে। রাগ থাকবে কেন? আমাকে সবসময় চাচা চাচা বলতো, যাবার সময় পা ছুঁয়ে সালাম করলো। আমি 15 দিনের ভাড়া নিই নাই। দুনিয়ায় অনেক রকমের মানুষ আছে, আমাকে ক্ষতি করিয়ে তার লাভ কি হলো? ক্ষতি করেছে এটাই লাভ। যদি কোনো দিন দেখা হয় আপনার সঙ্গে, তাহলে কথাটা জিজ্ঞেস করবেন, বলবেন আমি মনে কষ্ট পেয়েছি, খুব কষ্ট। দেখা হলে বলবো। দেখা হবে না, এই জাতীয় লোকদের সঙ্গে দেখা হয় না। তাও ঠিক, কি সমস্যায় পড়েছি বলুন তো দেখি। বাড়ি ঠিকঠাক না করে ভাড়াও দিতে পারবো না। ইংলিশ কমোড আর বেসিন ছিল, শখ করে কিনেছিলাম। আগে জানলে বাংলাদেশিটা কিনতাম। আসান সিগারেট ধরালো। খালি পেটে সিগারেট টানতে ভালো লাগছে না। মুখ বন্ধ করে বারান্দায় বসে থাকাও বিরক্তিকর। বড় মেয়েটি এখন আবার কাঁদতে শুরু করেছে। কাঁদছে নিঃশব্দে এবং খুব চেষ্টা করছে নিজেকে আড়াল করে রাখতে। ছোট মেয়ে দুটি বোনের গা ঘেঁষে বসে আছে এবং এক দৃষ্টে তাকিয়ে আছে বোনের দিকে। এদের ভাবভঙ্গি থেকে মনে হচ্ছে এরাও কাঁদতে শুরু করবে। আসানের কারণে সংকোচ বোধ করছে বলে কাঁদছে না। রাস্তায় ট্রাকের আলো দেখা যাচ্ছে, সম্ভবত জালাল মিয়া ট্রাক নিয়ে আসছে। মেয়ে দুটি উঠে দাঁড়িয়েছে, গভীর আগ্রহে তাকিয়ে আছে রাস্তার দিকে। বড় মেয়েটি বলল, আপনি এখন যেতে পারেন, জালাল এসেছে। আসান নিজের ঘরে চলে গেল। সিঁড়ি দিয়ে উঠবার সময় মনে হলো জালাল কি খবর আনলো জানার দরকার ছিল। অতি সাধারণ ভদ্রতা, কেন জানি ভদ্রতা করা হলো না। মেয়েদের সঙ্গে আলাপে সে করিম সাহেবের প্রসঙ্গ আনেনি, এটাও অন্যায় হয়েছে, খুবই অন্যায়। অ্যাক্সিডেন্ট কিভাবে হলো এইসব জিজ্ঞেস করা দরকার ছিল। দরজায় খুটখুট শব্দে টোকা পড়ছে। আসান দরজা খুলল। জালাল মিয়া দাঁড়িয়ে আছে। বিরক্ত করলাম প্রফেসর সাহেব? না, বিরক্তির কিছু না। ওনার খবর কি? খবর খারাপ। মেয়েগুলোরই নিতে আসছি, রাতে আর ফিরবো না। আপনারা বলে গেলাম, একটু লক্ষ্য রাখবেন। রাখবো, লক্ষ্য রাখবো। যা মুশকিলে পড়লাম ভাইজান, মেয়েগুলি খুব কাঁদতাছে। আচ্ছা যাই। আপনার কাছে সিগারেট আছে? থাকলে একটা দেন। প্যাকেটে 2টি সিগারেট ছিল। আসান প্যাকেটটাই হাতে তুলে দিল। বিপদে উপরে বিপদ, বুঝলেন প্রফেসর সাহেব? আমার হেল্পার ব্যাটারে কুত্তায় কামড় দিচ্ছে। 15 খান ইঞ্জেকশন লাগে। কি সমস্যা চিন্তা করেন দেখি। সিগারেটের প্যাকেটটা দিয়ে দাও। ভুল হয়েছে। আসানের ধারণা ছিল ড্রয়ারে একটা নতুন প্যাকেট আছে, এখন দেখা যাচ্ছে নতুন প্যাকেট নেই। পুরনো চিঠিপত্র, একটা মোমবাতি, এক প্যাকেট নতুন দেশলাই ছাড়া ড্রয়ার পুরোপুরি শূন্য। রাত বাজছে 11টা 25। সিগারেটের জন্য হেঁটে হেঁটে রাস্তার মোড় পর্যন্ত যেতে হবে, প্রায় 20 মিনিটের পথ। যে পাগলা কুকুর ড্রাইভারের হেল্পারকে কামড়েছে সে নিশ্চয়ই এই অঞ্চলেরই বাসিন্দা। সুযোগ পেলে তাকেও কামড়াবে। পাগলা কুকুরের নিয়ম হচ্ছে 7 জনকে কামড়ানো। তারিন তাই বলতো। অদ্ভুত অদ্ভুত সব সত্য তারিনের মাথায়। বিড়াল নাকি চোখ ফোটার আগে তার বাচ্চাকে 7 বারই ঘুরিয়ে আনত। জোর বাচ্চা রাখে না। যে বিড়ালের 4টা বাচ্চা, সে একটাকে মেরে সংখ্যা বিজোড় করে ফেলে। কোত্থেকে সে এইসব জোগাড় করতো কে জানে। খিদে লেগেছে, ভাত খাবার পর একটা সিগারেট খাওয়া যাবে না, এই চিন্তাটি তাকে অস্থির করে তুলল। আকাশের অবস্থাও ভালো না।
বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বৃষ্টির সময়, অথচ যেতে হবে ছাতা ছাড়া। প্রতি বর্ষাতেই তাকে একটি করে ছাতা কিনতে হয়। এবারে ছাতাটি সে গত সপ্তাহে কিনেছে। একদিন মাত্র ব্যবহার করেছে, তারপরেই ছাতা নিখোঁজ। আরেকটি কিনতে ইচ্ছে হচ্ছে না। এই বর্ষা ভিজেই কাটুক। আহসান খুলে ফেলা জুতা আবার পরতে বসল। সিগারেট না আনলেই নয়। নেশার জিনিস ফুরিয়ে গেলে খুব অস্থির লাগে। জায়গাটার আসলেই একটা রহস্য আছে। গন্ধটা এখন আর পাওয়া যাচ্ছে না। সে খানিকক্ষণ অপেক্ষা করল। যদি পাওয়া যায়। অপেক্ষাটা বিপজ্জনক। আকাশের অবস্থা বেশ খারাপ। বাতাস বন্ধ হয়ে গেছে। লক্ষণ দেখে মনে হচ্ছে তুমুল বর্ষণ হবে, কিন্তু জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না। কেন? মাঝে মাঝে চমৎকার একটা গন্ধ এই জায়গাটা পাওয়া যায়। কারো সঙ্গে ব্যাপারটা নিয়ে আলাপ করলে হয়। আলাপের জন্য বিষয়টি অবশ্যই খুবই তুচ্ছ, তবু মাঝে মাঝে তুচ্ছ জিনিস নিয়ে আলাপ করতে ইচ্ছে করে। 4 বছর আগে তারিন ছিল। যে কোনো তুচ্ছ জিনিস নিয়ে ঘন্টার পর ঘন্টা আলাপ করা যেত তার সাথে। চমৎকার সময় কাটত। একবার তারিন নিউ মার্কেটে যাবার পথে দেখল একটা মহিষকে ঠেলাগাড়িতে করে নিয়ে যাচ্ছে। সে বাসায় ফিরল দারুণ উত্তেজিত হয়ে। আজ একটা অদ্ভুত জিনিস দেখলাম, মহিষকে ঠেলাগাড়িতে করে নিয়ে যাচ্ছে। আহসান হাই তুলে বলল, এটা অদ্ভুত কিছু না। গৌরব মহিষকে প্রায়ই ঠেলাগাড়িতে করে নিয়ে যায়। এরা হাঁটতে পারে না বলে এই অবস্থা। তুমি যদি দেখতে একটা বাঘকে ঠেলাগাড়িতে করে নিয়ে যাচ্ছে, তাহলে একটা কথা ছিল। মহিষটা অসুস্থ না, খুবই সুস্থ। সুস্থ হলে একে ঠেলাগাড়িতে করে নিয়ে যাবে কেন? তারিন হাসতে হাসতে বলল, আমি জানি কেন নিয়ে যাচ্ছে। তুমি যদি বলতে পারো তাহলে তোমার জন্য পুরস্কার আছে। কি পুরস্কার আগে বলো। না, আগে ভাগে বলা যাবে না। তুমি যদি একটি বিশেষ পুরস্কার আমাকে দাও, তাহলে চেষ্টা করে দেখতে রাজি আছি। কি অসভ্যতা করছো? ছি। অসভ্যতা কি করলাম? আমি একটি বিশেষ পুরস্কারের কথা বলছি। এর বেশি কিছু তো বলিনি। থাক, তোমাকে কিছু বলতে হবে না। রাগ করে উঠে চলে যায় তারিন। সেই রাগ ভাঙাতে আহসানকে যথেষ্ট কষ্ট করতে হয়। শেষ পর্যন্ত রাগ ভাঙে এবং আহসান অনুমান করতে চেষ্টা করে কেন মহিষটিকে ঠেলাগাড়িতে করে নিয়ে যাচ্ছে। মহিষটার একটা পা ছিল খোড়া, হলো না। গাড়ির নিচে পড়ে জখম হয়েছে, হাঁটতে পারছে না, তাই হলো না। মহিষটা সম্ভবত বিয়ে করতে যাচ্ছে। ফাজলামি করবে না, ঠিক মতো বলো। পারছি না, তুমি বলে দাও। মহিষটার একটা ছোট্ট বাচ্চা আছে। বাচ্চাটা হাঁটতে পারে না বলে বাচ্চা এবং মা ঠেলাগাড়িতে করে যাচ্ছে। এই সহজ জিনিসটা বলতে পারলে না? তুমি বলছো মহিষ। মহিষ হচ্ছে পুংলিঙ্গ, ম্যাসকুলিন জেন্ডার। আমি বুঝবো কি করে একটা বাচ্চা আছে? মহিষের স্ত্রীলিঙ্গ কি? মহিষী কিংবা মহিষিনী কিংবা মহিলা মহিষ। ও মা, তুমি জানো না নাকি? না, জানি না। প্রফেসর মানুষ, আর এই সাধারণ জিনিসটা তুমি জানো না? আমি কি বাংলায় প্রফেসর নাকি যে জানবো? আমি হচ্ছি যুক্তিবিদ্যার অধ্যাপক। যুক্তিবিদ্যা তো তুমি আরো কম জানো। কি করে বুঝলে? আমার সঙ্গে তো কোনো যুক্তিতেই তুমি পারো না। অর্থহীন কথা বলার জন্যই বলা, এর বেশি কিছু না। কিন্তু কি অপূর্ব ছিল সেই অর্থহীন কথাবার্তা। তাই যদি আজ থাকতো, তাহলে নিশ্চয়ই এই হঠাৎ আসা গন্ধের রহস্য বের করে ফেলতো। কোনো এক রাতে ঘুমোতে যাওয়ার আগে কৃত্রিম একটা হাইত তুলে বলতো, গন্ধ রহস্য সমাধান হয়েছে। কি সমাধান? আজ বলা যাবে না, ঘুম পাচ্ছে। আহ, বলো না। বললাম তো ঘুম পাচ্ছে। আরেকবার হাই তুলে এমন ভাব করতো যাতে মনে হতে পারে সত্যি সত্যি ঘুম পেয়েছে। আহসান অন্যমনস্ক হয়ে পড়ল। ছোট ছোট কয়েকটি বৃষ্টির ফোঁটা গায়ে পড়েছে। এখানে দাঁড়িয়ে থাকার মানে হয় না। রাত অনেক হয়েছে। বৃষ্টি বাদলা দেখলে দোকানপাট বন্ধ করে দোকানিরা বাড়ি চলে যাবে। মস্তান ধরনের ছেলেপুলে বোতল হাতে নিরিবিলি জায়গার খোঁজে আসবে এদিক দিয়েই। এটি মোটামুটি নির্জন অঞ্চল। ঘরবাড়ি তৈরি হচ্ছে এরকম একটি ঘরে তাদের আসর বসবে। এ জাতীয় একটি দলের সামনে আহসান একবার পড়ে গিয়েছিল। রাত বেশি হয়নি, 10টা, সাড়ে 10টা। 5-6টি ছেলের একটা দল একটি মেয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। মেয়েটি যেতে চাচ্ছে না। ল্যাম্পপোস্টের আলোয় মেয়েটিকে চমৎকার লাগছে। রোগা, লম্বা একটি মেয়ে, কুচি মুখ। এসব ক্ষেত্রে কোনো রকম কথা না বলাই বিচক্ষণতার লক্ষণ। কিন্তু আহসান অসম্ভব সাহস দেখালো। কড়া গলায় বলল, এই ব্যাপার কি? কি হচ্ছে? দলটি থেমে গেল। মেয়েটি হাত ছেড়ে নিতে চেষ্টা করছে। যে তার হাত ধরে আছে সে চিকন গলায় বলল, আপনি যা ভাবছেন তা না ব্রাদার। ভদ্রঘরের মেয়ে না, ট্রিপ দেওয়া মেয়ে। জায়গায় জায়গায় ট্রিপ দেয়।
একসঙ্গে বেশি কাস্টমার দেখে ঘাবড়ে গেছে। বলার ভঙ্গিটি এতই কুৎসিত যে গা জ্বালা করে। কিন্তু জ্বালা করা পর্যন্তই, কিছু করবার নেই। তবে ওই মেয়েটি আজে বাজে ধরনের মেয়েই ছিল না, কারণ আসান দেখলো মেয়েটি বেশ সহজভাবেই যাচ্ছে। তাকে আর আগের মতো টেনে হিঁচড়ে নিতে হচ্ছে না। অল্প বয়সের এরকম সুশ্রী একটি মেয়ে কি এ দুর্দশা। মেয়েটি যেতে যেতে একবার বলল, এমন করেন কেন, যাইতেছি তো, সকাল সকাল ছাড়বেন কিন্তু। এর উত্তরে ছেলেদের একজন কি বলল ঠিক বোঝা গেল না, তবে নিশ্চয়ই হাসির কিছু। মেয়েটি খিলখিল করে হাসছে, অর্থহীন হাসি। আহসান 2 প্যাকেট সিগারেট কিনল। সব কিছু বেশি বেশি থাকাই ভালো। সিগারেটওয়ালার মুখে অসম্ভব বিরক্তি। শেষ সময় 2 প্যাকেট সিগারেট বিক্রি করেও তার বিরক্তি দূর হলো না। টাকার ভাঙতি হিসাব করছে, এজন্যই কি বিরক্তি, নাকি তারও খিদে পেয়েছে, বাড়ি যেতে ইচ্ছা করছে, কিন্তু যেতে পারছে না, কারণ বিক্রি ভালো হয়নি। আসান লোকটির বিরক্তি কমাবার জন্য হালকা গলায় বলল, একটা পাগলা কুকুর নাকি বেরিয়েছে, জানো নাকি? জানি না। লোকটি মুখ আরও বিরস করে ফেলল। পাগলা কুকুর কেন, বাঘ বেরিয়েলেও তার কিছু যায় আসে না। আসানের ঘরে ফিরে যেতে ইচ্ছে করছে না। একবার ঘরে ঢুকলে বেরোতে ইচ্ছে করে না, আবার বেরোলে ঘরে ঢুকতে ইচ্ছে করে না। অদ্ভুত অবস্থা। সকালে নাস্তার কিছু নেই। নূর বেকারি খোলা, সে কলা এবং রুটি কিনল। আজ সকালে ঘরে নাস্তার কিছু ছিল না বলে না খেয়ে কলেজে ছুটতে হয়েছে। 2টি দেশলাই কিনে টাকা দেবার সময় মনে পড়ল ড্রয়ারে পুরো 1 প্যাকেট দেশলাই দেখে এসেছে। কোন জিনিস আছে কোন জিনিস নেই তার কোনো হিসাব থাকছে না। যা নেই তা কেনা হচ্ছে না, যেটা আছে সেটাই কেনা হচ্ছে। হয়তো ঘরে দিয়ে দেখবে পাউরুটি একটি পড়ে আছে। নূর বেকারির ছেলেটিকে দেখে মনে হচ্ছে আলাপি। আহসান অন্তরঙ্গ সুর করে বলল, একটা পাগলা কুকুর নাকি বের হয়েছে, জানো কিছু? ছেলেটি জবাব দিল না, রাগী চোখে তাকালো। তুমি করে বলা হয়তো রক্ত গরম হয়ে গেছে। মাস্টারি করে এই সমস্যা হয়েছে, সবাইকে ছাত্র মনে হয়। খিদে জানান দিচ্ছে। আহসান খিদে পেটেই সিগারেট ধরালো। ঠিক তখন হুড়মুড়িয়ে বৃষ্টি নামলো। ঝুম বৃষ্টি। এ বৃষ্টি থামবে না। ধরন দেখেই বলে দেওয়া যায় সারা রাত চলবে। দৌড়ে কোথাও দাঁড়ানোর কোনো মানে হয় না। শেষ পর্যন্ত কাক ভেজা হয়েই বাসায় ফিরতে হবে। তবু বৃষ্টি নামলেই কোথাও দাঁড়াতে ইচ্ছে করে। আহসান ছুটে গিয়ে দাঁড়ালো মেসার রহমিনার বারান্দায়। মাথার উপর খানিকটা ছাদের মতো আছে, তাতেও বৃষ্টি আটকাচ্ছে না। আশ্রয়ের খোঁজে আরও কিছু লোকজন এসেছে। একজন ভিখিরি, সঙ্গে ইঁদুরের বাচ্চার মতো কৃষ একটি বাচ্চা। বাচ্চাটি গভীর রাতেও জেগে আছে, চোখ বড় বড় করে তাকাচ্ছে। একজন বুড়ো লোক, যাকে প্রথম দৃষ্টিতে ভিখারি মনে হলো, সে ভিখারি নয়, কারণ তার হাতে একটি বাজারের থলে আছে। সেই থলের ভিতর থেকে লাউয়ের মাথা বের হয়ে আছে। ভিখিরির কাছে বাজারের থলে থাকে না। এই বুড়ো গভীর রাতে বাজার করে কোথায় ফিরছে কে জানে। একবার বৃষ্টির ঝাপটা আসছে, আর এই বুড়ো থু করে থুথু ফেলছে। কোণের দিকে প্রায় দেয়াল ঘেঁষে লম্বা রোগা একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সম্ভবত ওই দিনকার সেই মেয়েটি। মেয়েটি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আলো নেই, মুখ দেখা যাচ্ছে না। মুখ দেখতে ইচ্ছে হচ্ছে, আবার হচ্ছেও না। থলে হাতে বুড়োটি মেয়েটির দিকে কয়েকবার তাকিয়ে ঝাঁঝালোভাবে কী সব বলল। আহসান শুনতে পেল না। ভিখিরি মেয়েটি শুনল এবং হাসতে হাসতে ভেঙে পড়ার মতো হলো। ভিখিরি শিশুটি হয়তো তার মার হাসি শুনে অভ্যস্ত নয়। সে কেঁদে উঠল। ভিখিরিটির হাসি আর থামেই না। আহসানের বুকে ছোট্ট একটা ধাক্কা লাগলো। তারিনীর হাসির সঙ্গে এ মেয়েটির হাসির মধ্যে কোথায় যেন একটি মিল আছে, ধ্বনির মিল, যা মাথায় ঢুকে ঝনঝন করে বাজে। কেন জানি হাসি শুনতে ইচ্ছে করছে না। আহসান বৃষ্টি মাথায় করেই রাস্তায় নামলো। আশ্চর্যের ব্যাপার, লম্বা মেয়েটিও তার সঙ্গে সঙ্গে নেমে আসছে। আজ বোধহয় বেচারির ভাগ্যে কিছু জোটেনি। একজনের সঙ্গে অন্য একজনের মিলের ব্যাপারটা বোধহয় মন গড়া। আসলে তেমন কোনো মিল থাকে না, মিল কল্পনা করা হয়। আমরা একজনের চোখে অন্য একজনের ছায়া দেখি। একজনের চুল অন্য একজনের চুলের কথা মনে করিয়ে দেয়। তারিনের মৃত্যুর পরপর এই ব্যাপার খুব ঘটত।
হয়তো একটা মেয়ে রিকশা করে যাচ্ছে, হুট তোলা হয়নি, বাতাসে মেয়েটির চুল উঠছে, সাধারণ দৃশ্য। তবু বুকের মধ্যে ধক করে উঠবে, আরে এ মেয়েটি তো তারিনের মতো। রিকশা চলে না যাওয়া পর্যন্ত তাকিয়ে থাকতে হবে, বুকের কোনো গোপনে ব্যথা ছলছলিয়ে উঠবে। একবার ক্লাসে এরকম হলো, সেকেন্ড ইয়ারের অনার্স ক্লাস। অ্যাস্টেথিক্স পড়ানো হবে, রোল কল করা হচ্ছে। রোল 58 বলা মাত্র একটি মেয়ে বলল, প্রেজেন্ট স্যার। আহসান হতভম্ব, আরে এ গলা তো অবিকল তারিনের গলার মতো। আহসান সেই স্বর দ্বিতীয়বার শোনার জন্য আবার বলল, রোল 58, প্রেজেন্ট স্যার। আবার শুনতে ইচ্ছে করছে, একটা রোল 3 বার ডাকা যায় না। আহসান বলল, রোল 58, তুমি এত অ্যাবসেন্ট থাকো কেন? স্যার, আমি তো অ্যাবসেন্ট থাকি না। ও আচ্ছা, আমার ভুল হয়েছে, বসো। মেয়েটি বসে পড়ল। সে বেশ বিব্রত বোধ করছে। তার দুপাশের বান্ধবীরা মুখ টিপে হাসছে। একজন সম্ভবত পেন্সিল দিয়ে খোঁচাও দিল। একালের মেয়েগুলি ফাজিলের চূড়ান্ত, সহজ কথারও 3 রকম অর্থ করে মজা পায়। বৃষ্টি যতটা জোরালো মনে হচ্ছিল ততটা জোরালো নয়, কুয়াশার মতো পড়ছে। বাসা পর্যন্ত যেতে মাথা সামান্য ভিজবে, এর বেশ কিছু হবে না। ঝমঝম বৃষ্টি হলে মন্দ হতো না, অনেকদিন ঝুম বৃষ্টিতে ভেজা হয় না। মেয়েটি আসছে তার পিছনে পিছনে, স্যান্ডেল খুলে হাতে নিয়েছে, পা ফেলছে খুব সাবধানে। এর বাড়ি বোধহয় আশেপাশে কোথাও হবে। একা একা যেতে ভয় পাচ্ছে বলে সঙ্গে আসছে। আসুক, ক্ষতি তো কিছু নেই। এত সাবধানতা কাজ দিল না। মেয়েটি পা পিছলে হুমড়ি খেয়ে পড়ল। অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না, তবে সে যে কাদায় মাখামাখি হয়েছে এটা বোঝা যাচ্ছে। এগিয়ে এসে হাত ধরে তোলার কোনো অর্থ হয় না, আবার পাশ কেটে চলে যেতেও খারাপ লাগে। এই জাতীয় মেয়ের সংখ্যা শহরে দ্রুত বাড়ছে। কলেজের ইসমাইল সাহেবের ধারণা শহরটা প্রস্টিটিউটের শহর হয়ে যাচ্ছে। ইসমাইল সাহেব লোকটি বেশ রসিক, যাই বলেন শুনতে ভালো লাগে। বুঝলেন সাহেব, ওই রকম একজনের পাল্লায় পড়েছিলাম। রাত 10টার মতো বাজে। আমার ভাইরার বাসায় বেড়াতে যাচ্ছি ঝিকাতলা, একটু ভেতরের দিকে। রিকশা ছেড়ে দিয়ে হাঁটছি, তখন এই মেয়েটা এসে উপস্থিত। নরম গলায় বলল, আজ রাতটা কি আপনি আমাকে থাকতে দিতে পারেন? আমি তো বুঝতেই পারি না রে ভাই। কচি চেহারা, ভদ্র সাজ পোশাক। আপনি কি বললেন? আমি বললাম, কি অসুবিধা তোমার? জিওগ্রাফির মন্ত্রী সাহেব চাপা হাসি হেসে বললেন, মা বলে ডাকলেন না? আপনার তো আবার মেয়েদের মা ডাকার একটা প্রবণতা আছে। না, মা ডাকিনি। কলেজের মেয়েগুলিকে মা বলি, বাইরে বলি না। তারপর কি হলো শোনেন। আমি বললাম, কি অসুবিধা তোমার? সে বলল, অনেক অসুবিধা, বলেই হাসলো। তখন ব্যাপারটা বুঝলাম। কি করলেন? 5টা টাকা দিলাম, টাকাটা নিল না। তখনই বুঝলাম ভালো ফ্যামিলির মেয়ে, ছেঁচড়া ধরনের হলে নিত। মন্ত্রী সাহেব বাঁকা হাসি হেসে বললেন, আপনার মনের অবস্থাটা তখন কি হলো বলুন? কি আবার হবে? কিছু হয়নি, একটু স্যাড ফিল করেছি। শুধু স্যাড, আর কিছু না? একবারের জন্য কি মনে হয়নি মেয়েটির সঙ্গে কিছু সময় কাটালে কি আর এমন ক্ষতি হবে? ঘরে ফিরলে সেই তো বাসি স্ত্রী, অর্থের বিনিময়ে টাটকা একজন তরুণীর সঙ্গ, মন্দ কি? কী সব বাজে কথা বলছেন মনসুর সাহেব? বাজে কথা একেবারেই বলছি না, নিতান্ত সত্য কথাটা বলছি। হার্ট ট্রুথ। নিজেকে দিয়ে সবাইকে বিচার করবেন না। নিজেকে দিয়ে বিচার করছি না, আপনাকে দিয়েই আমি আপনাকে বিচার করছি। এই যে মেয়েগুলিকে আপনি মামা ডাকেন, তাদের পিছনে কি অন্য কিছু কাজ করে না? মা বলে সহজেই একজনের পিঠে হাত রাখতে পারছেন, স্পর্শের আনন্দটুকুর জন্য আপনি মা ডাকছেন। আমি খুব ভুল বলছি? ইসমাইল সাহেব স্যান্ডেল খুলে মনসুর সাহেবকে মারতে গেলেন। কেলেঙ্কারি ব্যাপার। কলেজের প্রিন্সিপাল পর্যন্ত জিনিসটা গড়ালো। প্রিন্সিপাল দার্শনিকের মতো বললেন, মেয়ে মানুষ কি জিনিস দেখলেন? সামান্য মেয়ে মানুষের কথা থেকে স্যান্ডেল নিয়ে ছোটাছুটি। এই খবর বাইরে লিক হলে টিচার্স কমিউনিটি হিসাবে আমাদের স্থান কোথায় হবে বলেন দেখি? আপনাদের মতো হাইলি এডুকেটেড লোক যদি। বৃষ্টি এবার বড় বড় ফোঁটায় পড়তে শুরু করেছে। আহসান তার পাউরুটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ভেজা পাউরুটি নিয়ে ঘরে ফেরার কোনো অর্থ হয় না। মেয়েটিকে পাউরুটিটা দিয়ে দিলে কেমন হয়? চিন্তাটা মাথায় আসায় আহসান অস্বস্তি বোধ করছে। হঠাৎ একটা পাউরুটি দেওয়ার কথা তার মনে হলো কেন? কেন সে পাউরুটি দিতে চাচ্ছে?
মেয়েটি অন্ধকারে হাতড়ে হাতড়ে কি যেন খুঁজছে, তার মধ্যে এক ধরনের ব্যাকুলতা। কিছু বলবে না ভেবেও আহসান বলল, কি খুঁজছো? বলেই সে নিজে চমকে উঠল। সে কি খুঁজছে না খুঁজছে তা নিয়ে আহসানের মাথা ব্যথা কেন? মেয়েটি খোঁজা বন্ধ করে আহসানকে দেখছে। জায়গাটা অন্ধকার, সে নিশ্চয়ই কিছু দেখতে পাচ্ছে না। মেয়েটি নিচু গলায় বলল, আমার স্যান্ডেল খুঁজতেছি। তুমি কি এইদিকে থাকো? না। কোথায় থাকো? মেয়েটি জবাব দিল না। ঝুম বৃষ্টি চলছে, এর মধ্যে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না, কিন্তু সে এমনভাবে দাঁড়িয়ে আছে যাতে মনে হতে পারে সে অপেক্ষা করছে মেয়েটির জন্য। স্যান্ডেল পাওয়া গেছে? না। তোমার তোমার নাম কি? রেবা। এটা নিশ্চয়ই ছদ্মনাম, আসল নাম অন্য কিছু। ঠিক নামটি এরা কখনো বলে না। এটা তোমার ঠিক নাম? না। আহসান পা বাড়ালো। আশ্চর্য, মেয়েটিও আসছে। আহসান থমকে দাঁড়িয়ে গেল। শীতল গলায় বলল, আমার সঙ্গে সঙ্গে আসছো কেন? মেয়েটি দাঁড়িয়ে পড়ল, কিন্তু আবার হাঁটতে শুরু করলো। আহসানের পাশে পাশে আসছে। দুজন মানুষ পাশাপাশি হাঁটছে, অথচ কেউ কোনো কথা বলছে না। জায়গায় জায়গায় পানি জমে আছে। পা পড়তেই ছপছপ শব্দ হচ্ছে। চারিদিকে ব্যাঙ ডাকছে। জায়গাটা পুরোপুরি গ্রামের মতো হয়ে গেছে। ইলেকট্রিসিটি চলে গিয়ে নিকষ অন্ধকার। তারিনকে নিয়ে একবার ঝড় বৃষ্টির মধ্যে 18 বাড়ি স্টেশন থেকে হেঁটে হেঁটে কুতুবপুর যেতে হয়েছিল। কি ফুর্তি তার! আহসান বারবার বলছিল, হাত ধরে হাঁটো, পিছলে পড়বে। তারিন হাসতে হাসতে বলেছে, পিছলে পড়লে একা পড়বো, তোমার হাত ধরে থাকলে তুমিও পড়বে, দুজন পড়লে লাভ কি বলো? তার কথা শেষ হওয়ার আগেই আহসান নিজে পিছলে পড়ল। তারিনের হাসি আর থামেই না। আহ, কি করছো? লোকজন জড়ো হবে, হোক জড়ো। হাসার সময় হাসবো, কাঁদার সময় কাঁদবো। সত্যি সত্যি তারিনের হাসিতে লোকজন এসে পড়ল। তারা কিছুতেই ঝড় বৃষ্টির মধ্যে যেতে দেবে না। তারিন যাবেই। শেষ পর্যন্ত একদল লোক সঙ্গে নিয়ে রওনা হতে হলো। একজন একটি ছাতা ধরে থাকলো তারিনের মাথায়। একটা টর্চ লাইটও জোগাড় হয়েছিল। টর্চ লাইট ধারী আগে আগে আলো ফেলতে লাগলো। তারিনের আনন্দ পুরোপুরি মাঠে মারা গেল। এইসব যেন অন্য কোনো জন্মের কথা, এই জন্মের নয়। এই জন্মে লম্বা রোগা একটি মেয়ে তার সঙ্গে সঙ্গে আসছে। তার এক হাতে একটি মাত্র স্যান্ডেল, অন্য স্যান্ডেলটি সে খুঁজে পায়নি, হয়তো দিনের বেলা খুঁজবে। সেই জন্যই এটি সে সঙ্গে করে আনছে। এই মেয়ে। হ্যাঁ? তুমি আমার সঙ্গে সঙ্গে আসছো কেন? স্টপ, আসবে না। যত বাজে ঝামেলা, বাড়ি যাও। এই জাতীয় মেয়েরা কত রাত পর্যন্ত বাইরে থাকে কে জানে। এরা কি একা একাই বাড়ি ফেরে, না কেউ এসে নিয়ে যায়? হয়তো বাড়ি থেকে কেউ এসে নিয়ে যায়, কিংবা কোনো রিকশাওয়ালার সঙ্গে ঠিকঠাক করা থাকে। এরা এসে বাড়ি নিয়ে যায়। আজ ঝড় বৃষ্টির জন্য কেউ আসেনি। মেয়েটি দাঁড়িয়ে আছে, এখন আর পিছনে পিছনে আসছে না। মেয়েটি একা একা কোথায় যাবে? আহসান ঠান্ডা গলায় বলল, বাড়ি চলে যাও, আমার পিছনে পিছনে এসে লাভ হবে না। বাড়ি যেতে পারবে না একা একা? মেয়েটি জবাব দিল না। বাসা কোথায় তোমার? কল্যাণপুর। রিক্সা এখন পাবে না, যাবে কিভাবে? মেয়েটি উল্টা দিকে ফিরে হাঁটতে শুরু করলো। এই শোনো, এই। মেয়েটি ফিরল না, হাঁটার গতি বাড়িয়ে দিল। যাক যেখানে ইচ্ছে। আহসান হাঁটতে শুরু করলো। ঠান্ডায় গা কাঁপছে, নির্ঘাত জ্বর আসবে। বাড়ির গেট পর্যন্ত এসে একবার পিছনে তাকালো। বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুতের আলোয় দেখা যাচ্ছে মেয়েটি রাস্তার একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। সে হয়তো ভাবছে এই লোকটি আবার তাকে ডাকতে আসবে, কিংবা একা একা ফিরে যেতে সে ভয় পাচ্ছে। আহসান তাকে সত্যি সত্যি ডাকলো। কেন ডাকলো তা সে নিজেই জানে না। এ মেয়েটির গলার স্বর তারিনের মতো, শুধু এই কারণে নাকি সে ঝড় বৃষ্টির রাতে নারী সঙ্গ কামনা করছে। তারিনের শাড়ি মেয়েটিকে পরতে দেওয়া উচিত হয়নি, খুব অন্যায় হয়েছে। অন্যায়ের ব্যাপারটা অনেকটা চেইন রিয়াকশনের মতো। একটি অন্যায় করলেই পরপর অনেকগুলো করতে হয়। মেয়েটি বৃষ্টিতে ভিজছিল, এত রাতে কোথায় কিভাবে যাবে? শুধু এই ভেবেই কি আহসান তাকে ডেকেছে? তার অবচেতন মনে কি অন্য কিছু লুকিয়ে আছে? থাকাটাই কি স্বাভাবিক নয়? এই নির্জন বাড়ি, বৃষ্টির রাত, সুশ্রী চেহারা একটি মেয়ে। আহসানের মাথা ধরে গেল। ঝড় বৃষ্টির মধ্যে পড়েছিল, যাবার জায়গা নেই, এজন্যই তোমাকে এনেছি, অন্য কিছু নয়। মেয়েটি কিছু বলল না, কিন্তু আহসানের মনে হলো মেয়েটি ঠোঁটের ফাঁকে একটু যেন হাসলো। আহসানের কথা ঠিক বিশ্বাস করল না। শুধু কি এই মেয়ে?
আসান নিজেও কি নিজের কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছে? তারিনের হালকা সবুজ শাড়িতে মেয়েটিকে সত্যি সত্যি চমৎকার লাগছে। কত বয়স হবে মেয়েটির? 18-19, নাকি তার চেয়েও কম? তারুণ্যের আভা চোখে মুখে, চোখের কোলে অবশ্যই কালি পড়েছে, তাতে আরও চমৎকার লাগছে। মেয়েটি কি মনে করে মাথায় ঘোমটা তুলে দিল? এটা সে কেন করলো কে জানে। এখন বউ বউ একটা ভাব মেয়েটির মধ্যে চলে এসেছে। বউ মানেই তো কোমল একটা ব্যাপার, স্বপ্ন এবং কল্পনা মেশানো ছবি। আসান বলল, আমি এখন ভাত খাবো। তুমি কি খাবে? না, খেতে চাইলে খেতে পারো। রাতে কিছু খেয়েছো? না। তাহলে খাবে না কেন? মেয়েটি কিছু বলল না, আসানের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসলো। ভালো লাগলো মেয়ে দেখতে, কিন্তু এই হাসি তৈরি হাসি, মানুষ ভোলানো হাসি। যে কোনো পুরুষের কাছে গিয়েই এই মেয়ে এমন সুন্দর করে হাসে, তাই নিয়ম। তুমি এমন ঠোঁট টিপে হাসছো কেন? মেয়েটি জবাব দিল না, কৌতূহলের চোখে চারিদিকে দেখতে লাগলো। তার দৃষ্টি আটকে গেল পড়ার টেবিলে রাখা চীনামাটির পুতুলটির উপর। তারিনের পুতুল। বিয়ের পর সে অল্প যেসব জিনিস বাবার বাড়ি থেকে নিয়ে এসেছে, এটি তার একটি। তারিনের খুব শখের জিনিস। ভাত তরকারি ঠান্ডায় প্রায় জমে যাওয়ার মতো হয়ে গেছে। আসান কেরোসিনের চুলা ধরালো। গরম না করে কিছু মুখে দেওয়া যাবে না। মেয়েটি পিছনে পিছনে এসেছে, দরজা ধরে দাঁড়িয়ে আছে। এ বাড়িতে আর কেউ থাকে না? প্রশ্নটি সে করলো এমনভাবে যেন জবাবের জন্য তার কোনো আগ্রহ নেই। আসান ঠান্ডা গলায় বলল, না। রান্না করে কে? একটা কাজের মেয়ে আছে, সে রান্না করে দিয়ে যায়। আমি এখানে শুধু রাতে খাই, দিনে বাইরে খাই, হোটেল টোটেলে খেয়ে নেই। এতগুলো কথা মেয়েটিকে বলার দরকার ছিল কি? কোনোই দরকার ছিল না, কিন্তু তবু সে বলেছে। কেন বলল? পেটে খিদে থাকলে এসে খাও। মেয়েটি এলো। তার সম্ভবত প্রচুর খিদে ছিল, খুব আগ্রহ করে খেতে লাগলো। খাবার সময়টা একবারও হাসানের দিকে তাকালো না। এখনো মাথায় ঘোমটা। তোমার কি যেন নাম? পারুল। আগে তো বলেছিলে রেবা। কোনটা তোমার আসল নাম? পারুল। শোনো পারুল, তুমি সকাল হলেই এখান থেকে চলে যাবে এবং আর কোনোদিন আসবে না, আচ্ছা? রোজই কি তুমি রাতে বের হও? না। তোমার বাসায় কে আছে? মেয়েটি জবাব দিল না। এই যে আজ রাতে বাসায় ফিরলে না, বাসার লোকজন চিন্তা করবে না? না। বাসায় তোমার কে আছে? মেয়েটি জবাব দিল না, একবার শুধু মুখ তুলে তাকালো। সংসার আছে, অর্থাৎ স্বামী পুত্র কন্যা এরা কেউ? মেয়েটি উত্তর না দিয়ে থাল হাতে উঠে পড়ল। তার খাওয়া হয়ে গেছে। আসান বলল, থালা বাসন ধোয়ার দরকার নেই, সকালে রহিমার মা এসে ধোবে, রেখে দাও ওখানে। মেয়েটি রাখলো না, অনেকখানি সময় নিয়ে নিজের প্লেট পরিষ্কার করলো। বললাম না এগুলো ধোয়ার দরকার নেই, রেখে দাও। এসো আমার সঙ্গে, ঘুমোবার জায়গা দেখিয়ে দিচ্ছি। মেয়েটি উঠে এলো। এই ঘরে শোবে? এই ঘরে শোবে, মশারি টশারি সবই আছে। তোমার যদি আগে ঘুম ভাঙে আমাকে ডাকবে, আমি গেট খুলে দেব, বাসায় চলে যাবে, আচ্ছা? দরজা বন্ধ করে শুয়ে পড়ো। মেয়েটি অবাক হয়ে বলল, আপনার আর কিছু লাগবে না? না, লাগবে না। তুমি ভেতর থেকে দরজা বন্ধ করো, নিচে ছিটকিনি আছে। আহ, দেরি করছো কেন? ছিটকিনি লাগাও। আপনি কি আমার উপর রাগ করলেন? না, রাগ করিনি, রাগের কোনো ব্যাপার না। ছিটকিনি দাও, সকালে উঠে চলে যাবে। ছিটকিনি পড়ার শব্দ হলো। জালাল মিয়া ট্রাক নিয়ে এসেছে মনে হচ্ছে। একটু আগে ট্রাকের শব্দ পাওয়া গিয়েছিল, এখন কলাপসিবল গেটের তালা খোলার শব্দ আসছে। করিম সাহেব নিজেই তালাটি রাত 10টার দিকে লাগিয়ে দেন। সব ভাড়াটেদের কাছে একটা চাবি আছে, 10টার পর এলে নিজেদের চাবিতে গেট খুলতে হয়। জালাল মিয়া একা আসেনি, আরও লোকজন এসেছে। কান্নাকাটির কোনো রকম আওয়াজ পাওয়া যাচ্ছে না, তার মানে করিম সাহেব এখনও টিকে আছেন। নিচে একবার যাওয়া উচিত, কিন্তু ইচ্ছে করছে না। বৃষ্টি কমে আসছে, বাতাসের বেগও কমছে। ঘটাং ঘটাং করে জানালার একটা পাট এতক্ষণ নড়ছিল, এখন আর নড়ছে না। পরপর 3টি সিগারেট শেষ করে হাসান ঘুমোতে গেল। তার ধারণা ছিল ঘুম আসবে না, অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, শোয়া মাত্রই ঘুম চোখ জড়িয়ে এলো। ঘুম ভাঙল অনেক বেলায়। রোদে ঝলমল করছে চারিদিক, ঘড়িতে বাজছে 9টা। চমৎকার সকাল, মন ভালো করে দেবার মতো চমৎকার। আশ্চর্যের ব্যাপার, মেয়েটি তাকে কিছু না বলেই চলে গেছে। বিছানা পরিপাটি করে গোছানো, পরনের শাড়ি ভাঁজ করে আলনায় রাখা,
বারান্দায় এক পাটি স্যান্ডেল ছিল, সেটিও নেই। মেয়েটি গেট দিয়ে বেরোবার সময় কেউ কি দেখেছে? আহসানের অস্বস্তির সীমা রইল না। একটা বিশ্রী ব্যাপার হয়ে গেল। একতলায় কে যেন রেডিও চালিয়েছে। শিল্প সাহিত্য নিয়ে কেউ একজন একঘেয়ে গলায় ভেজর ভেজর করছে। ব্যাপারটা খুবই আশ্চর্যজনক। যে বাড়ির প্রধান ব্যক্তিটি হাসপাতালে মরমর, সে বাড়িতে শিল্প সাহিত্য শুনবার জন্য কে রেডিও খুলবে? এটা ভাবা যায়? এটা ভাবা যায় না। আহসান বারান্দায় এসে দাঁড়ালো। রেডিও বন্ধ হয়েছে। কেউ বোধ হয় মনের ভুলে সুইচ টিপেছিল। এরকম হয়। তারিন মারা যাবার পর ঠিক এই জিনিসই হয়েছিল। হাসপাতাল থেকে আহসান একটা বেবি ট্যাক্সি নিয়ে চলে গেল জিকাতলার বাসায়। সেই সময় বাসা আসার তার কোনো প্রয়োজন ছিল না। কেন যে এসেছে সে সম্পর্কে তার ধারণা স্পষ্ট নয়। পাশের বাড়ির নীলাভাবি বললেন, হাসপাতাল থেকে আসছেন নাকি ভাই? খবর আছে কিছু? আহসান কিছু বলল না। নীলাভাবি বললেন, বুঝতে পারছি, আনন্দের কোনো খবর এখনো হয়নি। এত যখন ঝামেলা হচ্ছে তখন ছেলে হবে। ছেলেগুলো বড্ড ঝামেলা করে রে ভাই, সহজে পৃথিবীতে আসতে চায় না। আহসান জবাব না দিয়ে ঘরে ঢুকলো। কাজের একটি 12-13 বছরের মেয়ে ছিল। তাকে চা বানাবার কথা বলে সে শোবার ঘরে খাটে বসে রইল। তার নিজেরও খেয়াল নেই কখন সে বিছানার উপর রাখা ক্যাসেট প্লেয়ারটি চালু করেছে। কি একটা হিন্দি গান শোনা গান হচ্ছে সেখানে, ছুপ ছুপকে। এই কথাগুলো বারবার আছে। কাজের মেয়েটি চা এনে জিজ্ঞাসা করলো, ভাইজান আজ হাসপাতালের খাউন নিবেন? ঠিক তখনই সমস্ত ব্যাপারটা অস্বাভাবিকতা আহসানের কাছে ধরা পড়ল। ক্যাসেটে গান হচ্ছে। চিকন গলায় একটি মেয়ে এবং মোটা গলায় একটি ছেলে খুব রহস্যময় ভঙ্গিতে গাইছে ছুপ ছুপকে। আহসান ক্যাসেট বন্ধ করলো না। ঠান্ডা গলায় বলল, জাহানারা, খারাপ খবর আছে, তোর ভাবি মারা গেছে এই কিছুক্ষণ আগে। জাহানারা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আহসান চায়ে চুমুক দিয়ে বলল, চিনি দিয়ে তো শরবত বানিয়ে ফেলেছিস, এক কাপ চাও ঠিক মতো বানাতে পারিস না, যা নতুন করে বানিয়ে আন। জাহানারা অবিশ্বাসী গলায় বলল, ভাবি মারা গেছে? কি কন ভাইজান? হ্যাঁ, ছেলে ভালো আছে, ছেলে হয়েছে একটা, বলেছি। আহসান উঠে দাঁড়িয়ে আবার বসে পড়ল। হাত বাড়িয়ে ক্যাসেটটা বন্ধ করে সহজ গলায় বলল, ভালো করে চা বানিয়ে আন, অনেক রকম ঝামেলা আছে। জাহানারা প্রায় দৌড়ে গেল রান্নাঘরে। কিছুক্ষণ পর শোনা গেল সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বড্ড বিরক্ত লেগেছিল কান্না শুনে। ইচ্ছে করছিল উঠে গিয়ে কড়া একটা ধমক দিতে। ধমক দেওয়া হয়নি। কিছুক্ষণ পর জাহানারা চা নিয়ে এলো। সেই চাও মুখে দেওয়া যায়নি। আগেরবারের মতো চিনি দিয়ে শরবত গরম করেছে আগুনের মতো। মুখে দিতেই জিভ পুড়ে গেল। আজ এ বাড়িতেও হয়তো তাই হয়েছে। অবশ্যই কান্নার কোনো শব্দ আসছে না। ভদ্রলোকের 5 মেয়ে। কিছু একটা হলে এরা কেঁদে বাড়ি মাথায় তুলবে, ঘন ঘন ফিট ফিট হয়ে যাবে। আত্মীয় স্বজনে বাড়ি গিজগিজ করবে, হইচই চেঁচামেচি। মৃত্যু যেমন কুৎসিত, তার পরবর্তী ব্যাপারগুলো তার চেয়েও কুৎসিত। এ বাড়িতে কুৎসিত অংশগুলো এখনও শুরু হচ্ছে না। তবে শুরু হতে কতক্ষণ? যে কোনো সময় শুরু হয়ে যাবে। তার আগে একবার গিয়ে খোঁজ নিয়ে আসা দরকার। এটা হচ্ছে সামাজিকতা। করুণ মুখে খোঁজ খবর করতে হবে। একবার হাসপাতালে যেতেও হতে পারে। বসার ঘরের কলিং বেল টিপতেই অপরিচিত একজন মাঝবয়সী মহিলা বের হয়ে এলেন। বিরক্ত মুখে বললেন, কারে চান? করিম সাহেবের মেয়েরা কেউ আছে? কোন মেয়েরে চান? বড় মেয়ে কিংবা অন্য কেউ? আপনি কে? আমি 3 তলায় থাকি, ইনাদের ভাড়াটে। আমার নাম আহসান। আচ্ছা, বুঝছি, বসেন। আহসান বসতে বসতে বলল, করিম সাহেবের খবর নিতে এসেছি। ওনার খবর কি? কেমন আছেন এখন? ভালো না, অবস্থা খুবই খারাপ। আপনি বসেন, বেগমরে ডাক দেই। ও বেগম! বেগম! এই যুগে মেয়েদের নাম কেউ বেগম রাখে? কি অদ্ভুত নাম এবাড়ির মেয়েদের। বেগম, শাহজাদি, মহল। মহল হচ্ছে 3 নম্বর মেয়েটি। এ মেয়েটি বড় 2 বোনের মতো নয়, একটু অন্যরকম। সিঁড়ি দিয়ে উঠতে নামতে দেখা হয়ে গেলে বড় 2 বোনের মতো শক্ত হয়ে যায় না, বরং হাসি হাসি মুখে তাকায়। মাঝে মধ্যে 2-একটা কথা টথাও হয়। যেমন আহসান যদি বলে, কি ভালো, সে লাজুক স্বরে বলে, জি। যাওয়া হচ্ছে কোথায়? ছাদে? জি। আচার শুকাতে? ভালো, বেশি করে আচার শুকাও। আচার ভালো জিনিস। সন্ধ্যাবেলা ওদের কাজের মেয়ে বাটি ভর্তি আচার নিয়ে উপস্থিত। আহসান চমকে উঠে বলেছে, আচার কি জন্যে? মহল আপা পাঠাইছে। আমি তো আচার খাই না। ও আল্লাহ,
মহল আপা কইছে আপনি চাইছেন। আরে না, খাই না যে জিনিস সেটা শুধু শুধু চাইব কেন? কাজের মেয়েটি বাটি ফিরিয়ে নিয়ে গেল। আসান খানিকটা বিরক্তই হলো। মহল মেয়েটির বুদ্ধিশুদ্ধি সেরকম নেই। বুদ্ধি যে কম তার আরেকটি প্রমাণ আছে। একবার নিউ মার্কেটে দেখা। সে তার অন্য 2 বোনের সঙ্গে গিয়েছে। বোরকা নেই। 3 বোন হাত ধরাধরি করে হাঁটছে। দৃশ্যটি অদ্ভুত। এত বড় বড় 3টি মেয়ে হাত ধরাধরি করে হাঁটবে কেন? আসানকে দেখে 3 জন ভূত দেখার মতো চমকে উঠল। এটিও অস্বাভাবিক। মহল নিজেকে সামনে নিয়ে এগিয়ে এসে বলল, আমরা শাড়ি কিনতে এসেছি। বেশ তো, 3 জন একরকম শাড়ি কিনবো। ভালো। আপনি একটু আসবেন আমাদের সঙ্গে? কেন? আমাকে দরকার কেন? আপনি যেটা বলবেন সেটা কিনবো। তোমরা তোমাদের পছন্দ মতো কিনবে, আমি বলবো কেন? আপনি আসলে বেগম আপা কিছু বলবে না। আরে না, তোমরা তোমাদের মতো মার্কেটিং করো, আমি অন্য কাজে এসেছি। মহল ফিরে গিয়ে আবার 2 বোনের হাত ধরল। এদের 3 বোনের মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওদের মধ্যে মিলের অংশটুকু। 3 জন দেখতে একই রকম লম্বা, গলার স্বরও এক ধরনের। যতবার একসঙ্গে বাইরে যায় হাত ধরাধরি করে হাঁটে। মাঝখানে মহল, দুপাশে 2 বোন। বাবা মারা গেলে এরা বোধহয় একই রকম ভঙ্গিতে জড়াজড়ি করে কাঁদবে। এই চিন্তা মাথায় আসায় আহসানের একটু খারাপ লাগছে। একটি পরিবারের এত বড় দুঃসময়ে এমন কথা কি করে সে ভাবল। আহসানকে বেশ খানিকক্ষণ বসতে হলো। আগের সেই মহিলা 1 পেয়ালা চা এবং পিরিচে করে দুধে ভর্তি 1 পিরিচ সেমাই নিয়ে গেলেন। সেমাইয়ের পিরিচে চামচ নেই। খেতে হলে বিড়ালের মতো চুকচুক করে খেতে হবে। একটু বসেন, বেগম আসতেছে। ঠিক আছে, বসছি। আমি বেগমের দুঃসম্পর্কের ফুপু। বেগমের আব্বা আমার মামাতো ভাই। ও আচ্ছা। ভদ্রমহিলা বসলেন সামনের সোফায়। কৌতূহলী চোখে তাকে দেখতে লাগলেন। আহসান অস্বস্তি বোধ করতে লাগলো। রেবা মেয়েটিকে এরা যে কি যেতে দেখেছে, দেখাই স্বাভাবিক। আপনার কথা মহলের কাছে শুনেছি। কি শুনেছেন? আপনার স্ত্রী মারা গেছে। ঠিকই শুনেছেন। একটা ছেলে আছে আপনার? হ্যাঁ আছে। কার সাথে থাকে? ওর মামার বাড়িতে থাকে, ধানমন্ডি। মহল বলেছে আপনি কোনোদিন ছেলেকে এ বাড়িতে আনেন নাই। ছোট ছেলে, মাত্র 4 বছর বয়স। 4 বছর ছোট হবে কেন? 4 বছরের বাচ্চা তো অনেক বড়। তার নাম কি? মারুফ। সেমাইটা খান, সেমাই ভালো হইছে। সেমাই খেতে ইচ্ছে করছে না। আপনি খাওয়া দাওয়া হোটেলে করেন? একবেলা হোটেলে করি, একবেলা এখানে খাই। মহল বলেছে আমাকে। মহল দেখি অনেক খবর রাখে। এই কথাটিতে ভদ্রমহিলা খানিকটা হকচকিয়ে গেলেন। আহসান বলল, আমার একটু বাইরে যেতে হবে, আমি পরে এসে খোঁজ নেব। ডাক্তাররা কি বলেছেন? আর ডাক্তার ডাক্তারের হাতে এখন নাই, এখন আল্লাহর হাতে। বেগম এসে ঢুকলো। তার দেরির কারণ বোঝা যাচ্ছে। সে গোসল করেছে। রাত জাগার ক্লান্তি তাতে দূর হয়নি। চোখ লাল হয়ে আছে। বেগমের হাতে একটি চামচ নিয়ে সে নিশ্চয়ই আসেনি। পর্দার ফাঁক দিয়ে প্রথমে দেখে গিয়ে চামচ নিয়ে এসেছে। বেগম বসলো না। আহসান বলল, করিম সাহেবের অবস্থা এখন কেমন? আগের চেয়ে ভালো। শেষ রাতে জ্ঞান হয়েছে। কথা টথা বলেছেন, তাই নাকি? জি। আহসান বড়ই অবাক হলো। ভদ্রমহিলার কথার সঙ্গে এই মেয়ের কথার কোনো মিল নেই। তোমার অন্য বোনেরা কি হাসপাতালে? জি, আমি গেলে ওরা আসবে। ভাত খাওয়ার জন্য আসবে। তোমার মা, উনি কোথায়? উনি হাসপাতালে। আচ্ছা, আমি তাহলে উঠি এখন। সেমাইটা খান। সেমাই খেতে ইচ্ছে হচ্ছে না, একটু খান। ঘরে আর কিছু নাই। আহসান বিস্মিত হয়ে তাকালো। মেয়েটির মধ্যে আগের সেই লজ্জা সংকোচ কিছুই নেই। অত্যন্ত সহজ ভঙ্গিতে কথা বলছে। বাবার অনুপস্থিতিতে নিশ্চয়ই এর একমাত্র কারণ নয়। আহসান উঠতে বলল, আমি যাব একবার করিম সাহেবকে দেখতে। আপনি গেলে বাবা খুব খুশি হবেন। আহসান অবাক হয়ে বলল, তাই নাকি? জি, খুব খুশি হবেন। বাবা আপনার কথা জিজ্ঞেস করছিলেন। আমার কথা কি জিজ্ঞেস করলেন? জিজ্ঞেস করছিলেন আপনি অ্যাক্সিডেন্টের খবর পেয়েছেন কিনা। মহলকে জিজ্ঞেস করছিলেন। আচ্ছা। আব্বা আপনাকে খুব ভালো মানুষ জানেন। আহসানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। মেয়েটি কি কিছু বোঝাতে চাচ্ছে, বলতে চাচ্ছে? ভালো মানুষ হিসাবে জানলেও আপনি ভালো মানুষ নন। আপনার ঘর থেকে
সুন্দর মতো রোগা ফর্সা একটি মেয়ে বের হয়েছে, সে রাত কাটিয়েছে আপনার সঙ্গে। বেগমও তার দিকে তাকিয়ে আছে, সরল ও ক্লান্ত চোখ। না, এই মেয়ে কিছু দেখেনি, দেখলে চোখে তার ছায়া পড়ত। আহসান বলল, আমি যাব একবার। আজ যাবেন? হ্যাঁ, আজই বিকেলে, ভিজিটিং আওয়ার্সে। আহসান চলে যাবার জন্য পা বাড়ালো। বেগম ঠান্ডা গলায় বলল, আব্বা কোথায় আছেন তা তো আপনি জানেন না। আহসানকে থমকে দাঁড়াতে হলো। এই কাগজে ঠিকানাটা লেখা আছে। বেগমের হাতে এক টুকরো কাগজ। সে তৈরি হয়েই এসেছে। মেয়েটি বুদ্ধিমতী। করিম সাহেব এই তথ্যটি জানেন, বোধহয় জানেন না। আহসান হাত বাড়িয়ে কাগজটা নিল। মেয়েটি এতক্ষণ কাগজটি লুকিয়ে রেখেছিল, হয়তো ভেবেছে আহসান নিজেই চাইবে। আচ্ছা, এখন যাই। বেগম জবাব দিল না। বাড়ির সামনে ট্রাক দাঁড়িয়ে। জলিল মিয়া বারান্দায় বসে আছে। তার হেল্পার বালতি বালতি পানি এনে ট্রাকের চাকায় ঢালছে। এই হেল্পারটিকেই বোধহয় কুকুর কামড়েছে। বাপায়ে পুট্টি বাঁধা। সে কিছুক্ষণ পর পর থুথু ফেলছে। আগে ফেলতো নাকি কুকুর কামড়ানোর পর ফেলছে কে জানে। জলিল বলল, আসসালামু আলাইকুম প্রফেসর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ঝামেলা দেখেন না? এই বিপদের মধ্যে ট্রিপে যাওয়া লাগবে, বগুড়া। পার্টির সাথে কথাবার্তা বলা, না গেলে হবে না। ও হেল্পার হারামজাদার শরীরটা ভালো না, ইঞ্জেকশন দেওয়া লাগবে। আপনি যান কোথায়? নিউ মার্কেটের দিকে যাব। একটু বসেন, ট্রাক নিয়ে বার হব, নামাই দেব আপনারে। না, লাগবে না, আমাদের দেরি হইতো না। কোনো দরকার নেই, শ্যামলীতে আমার একটা কাজ আছে। ও আচ্ছা, যান তাহলে। আসসালামু আলাইকুম। আহসান রাস্তায় নেমে পড়ল। রাস্তায় প্যাচপ্যাচে কাদা, ইট বিছানো রাস্তা, জায়গায় জায়গায় ইট উঠে গিয়ে গর্ত হয়েছে, পানি জমে আছে। সাবধানে পা ফেলতে হচ্ছে। প্রয়োজনের চেয়েও অনেক বেশি মনোযোগ দিয়ে সে রাস্তা দেখছে। মনে মনে সে কিছু একটা খুঁজছে। যা খুঁজছে তা সে পেয়ে গেল। রাস্তার একপাশে ঘাসের উপর এক পাটি স্যান্ডেল। রেবা কিংবা পারুল নামের মেয়েটির স্যান্ডেল। যাওয়ার সময় বোধহয় বেচারির চোখে পড়েনি। লাল ফিতার নতুন স্যান্ডেল, হয়তো অল্প কিছুদিন হলো কিনেছে। আহসান লক্ষ্য করলো তার মন খারাপ লাগছে, অথচ মন খারাপ হওয়ার মতো কিছুই হয়নি। এই মেয়েটিকে এক রাতের জন্য সে আশ্রয় দিয়েছিল। রাত কেটে গেছে, সে চলে গেছে, ব্যাস ফুরিয়ে গেল। কিন্তু এখন এমন লাগছে কেন? শুধু যে এখন এমন লাগছে তাই না, ভোরবেলা ঘুম ভেঙে যখন দেখেছে মেয়েটি চলে গিয়েছে, তখনই বুকে আচমকা একটা ধাক্কা লেগেছিল, যা সে প্রাণে অস্বীকার করেছে। কিন্তু কেন এরকম হচ্ছে কেন? আহসান একটি সিগারেট ধরালো। কার্যকরণ ছাড়া এই পৃথিবীতে কিছুই হয় না। সে কি কার্যকরণ ছাড়াই এক পাটি স্যান্ডেল সামনে দাঁড়িয়ে আছে? নিশ্চয়ই না, কারণ একটি আছে, যা স্বীকার করতে তার ইচ্ছে করছে না। রে বাবা পারুল নামের মেয়েটির সঙ্গে তাইনের চেহারা খুব মিল। প্রথম দিকে চোখে পড়েনি, কিন্তু মেয়েটি যখন তাইনের শাড়ি পরে বেরোলো তখন আহসানের গা কাঁপছিল। কি অদ্ভুত মিল, কি অসম্ভব ব্যাপার। তখন তা সে স্বীকার করেনি। রূঢ় ব্যবহারই করেছে মেয়েটির সঙ্গে, খেতে বলেছে অবশ্যই। সেই বলায় মমতা বা করুণা ছিল না, কিংবা থাকলেও তার প্রকাশ হয়নি। প্রকাশ হলে ক্ষতি ছিল না কিছু। কড়া রোদ উঠেছে। আহসান হাঁটছে অন্যমনস্ক ভঙ্গিতে। তার তেমন কোনো পরিকল্পনা নেই। কোনো একটা হোটেলে দুপুরের খাবার খেতে হবে, এই পর্যন্ত। বিকেলের জন্য আরেকটা ঝামেলা বেঁধে রয়েছে, হাসপাতালে যেতে হবে। শ্যামলী থেকে সে একটা বাসে উঠল, প্রায় ফাঁকা বাস। বাসে চললেই তার কেমন ঝিমুনির মতো আসে। আজ আসছে না। এত খালি সিট থাকতেও নোংরা এক বুড়ো এসে বসলো তার পাশে। বুড়োর হাতে পলিথিনের ব্যাগে কিছু ছোট মাছ। বিকট গন্ধ আসছে সেখান থেকে। হঠাৎ করেই হাসানের মনে হলো পলিথিনের একটা ব্যাগ থাকলে স্যান্ডেলটা নিয়ে আসা যেত। কোনো দিন এই মেয়েটির সঙ্গে দেখা হলে ফিরিয়ে দেওয়া যেত। সে নিশ্চয়ই অন্য পাটিটি যত্ন করে রেখেছে। বুড়োর পলিথিনের ব্যাগ থেকে টপ টপ করে মাছের রস পড়ছে। এক ফোঁটা পড়ল হাসানের প্যান্টে। উঠে অন্য কোথাও বসা উচিত, কিন্তু উঠতে ইচ্ছে করছে না। দরজা খুলে জেরিন বিরক্ত গলায় বলল, দুলা ভাই, আপনি সবসময় অড আওয়ারে আসেন কেন? ছুটির দিনে আড়াইটার সময় কেউ আসে? আহসান বলল, আসুন। আহসান হাসল। আসুন, ভেতরে আসুন। কাঁচা ঘুম ভাঙিয়েছেন, ভীষণ রাগ লাগছে। সরি, বাসায় আর কেউ নেই? বাবা আছেন, ঘুমোচ্ছেন।
মা আপনার পুত্রকে নিয়ে মেজো আপার বাসায়। আপনি খেয়ে এসেছেন নিশ্চয়? হ্যাঁ, জেরিন হাই তুলে বলল। চোখটা শুধু লেগে এসছে এমন সময় কলিং বেল টিপলেন। এরকম অসময়ে ফকির মিসকিনরা এসে কলিং বেল টিপে ভিক্ষা চায়। বুঝলেন সাহেব? বুঝলাম। কাঁচা ঘুম ভাঙলে যে কি খারাপ লাগে। দুপুরে ঘুমের অভ্যাসটা বাদ দাও, হু হু করে মোটা হয়ে যাবে, পাত্র জুটবে না। চা খাবেন? চা করতে হবে? না, হবে না। ফ্রিজে ঠান্ডা কিছু আছে? পানি আছে, পানি দিতে পারি। তাই দাও। জেরিন পানি আনলো, সঙ্গে 1 গ্লাস শরবত, 2টি হিমশীতল সন্দেশ এবং 1 টুকরো কেক। ফ্রিজে যা পেয়েছি নিয়ে এসেছি। কেকটা বাসি, ওটা খাবেন না। বাসি তো আনলে কেন? প্লেটের শোভা বাড়াবার জন্য। দুলাভাই, শরবত টরবত খেয়ে রেস্ট নিন, আমি ঘুমোতে চললাম। সন্ধ্যাবেলা দেখা হবে। সত্যি সত্যি যাচ্ছ নাকি? হ্যাঁ, সত্যি সত্যি যাচ্ছি। আপনার উপর 2টি দায়িত্ব। কেউ কলিং বেল টিপলে দরজা খুলবেন, টেলিফোন এলে ধরবেন এবং বলবেন বাসায় কে নেই। সন্ধ্যার পর ফোন করুন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। রেস্ট নিতে চাইলে রেস্ট নিতে পারেন, বিছানা দেখিয়ে দিচ্ছি। আর যদি জেগে থাকতে চান কিছু ম্যাগাজিন দিতে পারি। অমনি বলে একটা চমৎকার ম্যাগাজিন আছে, সায়েন্স ফিকশন ম্যাগাজিন। কিছু লাগবে না, বসে বসে ধ্যান করবেন। ঝিমুতে ইচ্ছে করছে। তুমি যাও, তোমাকে বসে থাকতে হবে না। জেরিন গেল না। কোলের উপর 2 হাত রেখে ক্লান্ত ভঙ্গিতে বসে রইল। জেরিনের সঙ্গে তারিনের কোনো মিল নেই, দুজন সম্পূর্ণ দুরকম। তবু এরা দুজন যে বোন তা যে কেউ ধরতে পারবে। অতি সূক্ষ্ম সাদৃশ্য। তাও বা কি করে হয়? সূক্ষ্ম সাদৃশ্য হলে চট করে এরা যে 2 বোন তা বলে দেওয়া যায় কি করে? জেনের মধ্যে এক ধরনের কাঠিন্য আছে, সে খানিকটা অহংকারী। অহংকার তার চরিত্রের সঙ্গে মানিয়ে গেছে। 4 ভাই বোনের মধ্যে জেরিন সবচেয়ে মেধাবী। ম্যাট্রিক থেকে শুরু করে অনার্স পর্যন্ত চোখ ধাঁধানো রেজাল্ট করেছে। অনার্স প্রথম নিয়েছিল জিওগ্রাফিতে, সেটা বদলে নিয়েছে স্ট্যাটিস্টিক্স। তাও নাকি কার উপর রাগ করে, শুধুমাত্র দেখানোর জন্য অঙ্কে মেয়েদের মাথা পুরুষদের চেয়ে খারাপ নয়, তা সে দেখিয়েছে। কি ব্যাপার জেরিন, ঘুমাতে যাচ্ছ না যে? যাব, খানিকটা ভদ্রতা করে নিই। আফটার অল বড় বোনের হাজব্যান্ড, অভদ্রতা করি কিভাবে? এবাড়ির জামাই। জেরিন অল্প অল্প পা দোলাচ্ছে। কাঠিন্য ও স্নিগ্ধতা মেশানো একটা মুখ দেখতে ভালো লাগে। আসান বলল, মারুফ আছে কেমন? ভালো আছে বলেই তো মনে হয়। অবশ্যই আমি ঠিক বলতে পারবো না, মা বলতে পারবেন। ওর দেখাশোনা মা করেন, আমার এত সময় নেই। পড়াশোনা? হ্যাঁ, তাছাড়া আপনার পুত্র আমাকে দেখতে পারে না। ওই দিন ভুলিয়ে ভালিয়ে আমার কাছে এনে শুয়েছি, মাঝরাতে একা একা বালিশ নিয়ে উঠে চলে গেছে। তাই নাকি? হ্যাঁ, আমিও ছাড়বার পাত্র না। আমি আবার তুলে নিয়ে এলাম, আবার ঘুম ভেঙে একা একা চলে গেল। তুমি কি করলে? আবার নিয়ে এলে? ঠিক ধরেছেন, অন্য কেউ হলে এটা করতো না, হাল ছেড়ে দিত। আমি এত সহজে হাল ছাড়ি না। খুব ভালো গুণ, ভালো মন্দ জানি না, আমি যেরকম সেরকম। সব মানুষই আলাদা। আপা ছিল আপার মতো, আমি হয়েছি আমার মতো। ফিলোসফি করছো? ফিলোসফি টফি জানি না, আমি এসব তুচ্ছ ব্যাপার নিয়ে আজকাল ভাবি। প্রেমে টেমে পড়লে মেয়েরা এসব ভাবে। ঘটেছে সেরকম কিছু? না। সবাই কি আর আপা? আসান সাহেব তীক্ষ্ণ চোখে তাকালো। জেরিন তার আপার প্রেমের প্রসঙ্গটি অত্যন্ত কঠিনভাবে মাঝে মধ্যে আনে। মনে হয় কোনো বিচিত্র কারণে এই বিষয়টি নিয়ে তারিনের উপর তার চাপা রাগ আছে। যে মেয়েটি বেঁচে নেই তার উপর একতরফা রাগ এখনও থাকা খুব অন্যায়। দুলাভাই বলো। আমার মাঝে মাঝে জানতে ইচ্ছা করে, আপনাকে আপ্পা এতটা পছন্দ করেছিল কেন? ভালো লাগার মতো সত্যি কি কিছু আছে আপনার মধ্যে? না, নেই। আসলেই কিন্তু নেই। প্রাইভেট কলেজে মাস্টারি করেন, হেন তেন করে একটা 2nd ক্লাস পেলেই প্রাইভেট কলেজের মাস্টারি জোগাড় করা যায়, যায় না? হ্যাঁ যায়। আপনার চেহারা ভালো না, গান জানেন না, খেলাধুলা জানেন না, দরিদ্র পরিবারের ছেলে। ভুল বলছি? না। কি দিয়ে আপাকে ভুলিয়েছিলেন? কাইন্ডলি একটু বলুন শুনি। আমি প্রায় ভাবি আপনাকে জিজ্ঞেস করব, জিজ্ঞেস করা হয় না, মনে থাকে না। আহসান সিগারেট ধরালো, 1 টুকরো সন্দেশ ভেঙে মুখে দিল। জেরিন নিচু গলায় বলতে লাগলো, বড় আপা এবং আমি এক খাটে ঘুমোতাম। বুঝলেন দুলাভাই, আপনি সেই সময় বড় বড় চিঠি লিখতেন আপাকে। আমি ঘুমিয়ে পড়তেই আপা অসংখ্যবার পড়া চিঠি আবার পড়তে বসত। বুঝতে কি করে? তুমি তো ঘুমে। না, ঘুমে না, ঘুমের ভান। আপা সেই সব
আজে বাজে চিঠি পড়ে খুব কাঁদতো। এমন রাগ লাগতো আমার। আজে বাজে বলছে কেন? আজে বাজে বলছি কারণ ওইসব চিঠি আমি লুকিয়ে পড়েছি। নিতান্তই হালকা কথাবার্তা, বানানো সব ব্যাপার। আমি খুব নিশ্চিন্ত ছিলাম বিয়ের পর পর আপা একটা শক খাবে, দেখবে এইসব প্রেম টেমের ব্যাপারগুলি সত্যি না। তোমার কি মনে হয় শক খেয়েছিল? না, বিয়ের পর আপা আরও অন্যরকম হয়ে গেল, যেন পৃথিবীতে আপনি ছাড়া দ্বিতীয় মানুষ নেই। আমি ভীষণ আহত হয়েছিলাম। পাস্ট টেন্সে কথা বলছো, তার মানে কি এই যে এখন আহত হচ্ছ না? এখনো হচ্ছি বলে আপনাকে জিজ্ঞেস করছি, কি দিয়ে তাকে ভুলিয়েছিলেন? কিছু দিয়েই তাকে ভুলাইনি, সে ভুলেছে নিজ গুণে। আমারও তাই মনে হয়। আপা আপনাকে বিয়ে না করে যদি অন্য কাউকে বিয়ে করতে, তাহলেও একই অবস্থাই হতো। তার চিন্তা চেতনা জুড়ে থাকতো ওই লোকটি। সেটা কি খুব খারাপ? হ্যাঁ, খারাপ। প্রতিটি মানুষের নিজস্ব আইডেন্টিটি থাকবে। মেয়ে মানেই কি লতানো গাছ যে অন্য কাউকে জড়িয়ে বেঁচে থাকতে পারবে না? যে অন্য কাউকে না জড়িয়ে বেঁচে থাকতে পারবে না? পারবে না কেন? নিশ্চয়ই পারবে। তুমি যে অন্তত পারবে এই সম্পর্কে আমি নিশ্চিত। ঠাট্টা করছেন? না, ঠাট্টা করছি না। তুমি খুবই স্পিরিটেড মেয়ে। তোমার এই স্পিরিট দেখতে ভালো লাগে। আর আপার কোন জিনিসটা দেখতে ভালো লাগতো? আসান উত্তর দিল না। জেরিন বলল, বলুন না শুনি। ঠিক আছে, উল্টোটা বলুন। আপার কোন জিনিসটা আপনার খারাপ লাগতো? ওই প্রসঙ্গ থাক, অন্য কিছু নিয়ে আলাপ করি, শোনো। তোমার ঘুমের কি হলো? জেরিন জবাব দিল না। কি যেন সে ভাবছে। তার কপাল কুঁচকানো, মুখের উপর চিন্তা ক্লিষ্ট। গরমে নাক ঘেমেছে, সুন্দর লাগছে দেখতে। তারিনেরও নাক ঘামত। দুলাভাই, বলো, আপনার সঙ্গে আমার একটি অত্যন্ত জরুরি কথা আছে। এতক্ষণ যা বললে সেগুলো জরুরি নয়? না, নয়। বেশ, বলো শুনি। বলছি, কিন্তু আপনি আমাকে ভুল বুঝবেন না। আমার জরুরি কথাটা বলা শেষ হবার পরেও আগে যেভাবে আসতেন এ বাড়িতে ঠিক ওইভাবেই আসবেন। আহসান হাসি মুখে বলল, বেশ নাটকীয় ওপেনিং। ব্যাপার কি বলো তো? আপনার বাবা আমার বাবাকে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠি পড়ে বাসার সবাই খুব মন খারাপ করেছে। সবচেয়ে বেশি মন খারাপ করেছি আমি। আপনি বোধহয় জানেন না, আমি কোনোদিন কাঁদি না, কিন্তু সেই চিঠি পড়ে খুব কেঁদেছি কারণ আমার ধারণা ওই চিঠি আপনি আপনার বাবাকে দিয়ে লিখিয়েছেন। আপনার বাবা, সরি, আমার বোধহয় তালই সাহেব বলা উচিত, নিজ থেকে এরকম একটা চিঠি লিখতে পারেন না। চিঠিটা দেখি। জেরিন ড্রয়ার থেকে চিঠি বের করলো। আসানের হাতে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আসানের অনেক সময় লাগলো চিঠি শেষ করতে।